আমি জানি না এখন আমার এই মুহূর্তে কি বলা উচিত, লাইভে আসা উচিত হয়েছে কিনা, কিন্তু ওর সাথে আমার সরাসরি কথা বলার কোনো ইচ্ছা নাই। এই জন্য কিছু ভুল ধারণাও ছিল পাবলিকের, আমার ফ্যামিলি। আগে একটা বড় রকমের ঘটনা ঘটে যাওয়ার পরেও সংসার করছিলাম, ভালোই করছিলাম, ভালোই ছিল। এগুলোর ভিতরে ও ছিল না। ঈদে যখন ওর বাড়িতে গেলাম, রোজার ঈদে যখন ওর বাড়িতে গেছিলাম, তখন তখন তো অবশ্যই লাইভের পরের ঘটনা। তখন আমাকে বলতেছিল, ঈদে তো ঈদ তো একটা স্পেশাল ডে, আমরা তো ঈদে তো একটু খাইতেই পারি। তা আমি ওর দিকে শুধু তাকায় থাকতাম, ভাবতাম বোধহয় আমার খালি মানে মন পরীক্ষা করার জন্য বলতেছি, বোধহয় খাবে না। তাকায় থাকতাম আর হাসতাম। তারপর ওর বার্থডে গেছিল, তখন তখন ও আমাকে বলতেছিল যে আমি কিন্তু বার্থডেতেও খাইলাম না, আমি কিন্তু একটা দিন পাই, হ্যাঁ আমি কিন্তু একটা দিন পাই। তো আমি শুনতাম আর তাকায় থাকতাম। মানে পারমিশন দিব কি দিব না এটা পরের কথা, কিন্তু এটা কোনো স্ত্রীরই ভালো লাগার কথা না। এত বড় একটা ঘটনার পরে মদ বিষয়টা আবার আমাদের সম্পর্কে আসবে, এটা আমি মানতে পারতাম না। কিন্তু কোনো ঝামেলা হোক, কোনো এটা নিয়ে কোনো কথা হোক, এটা আমি কখনোই মানে ইয়ে করতে পারতাম না। ভালোই চলতেছিল সবকিছু মিলে। তারপর আমার আজকে গায়ে লাগছে কোনটা, সেটা হচ্ছে যখন ও জানলো, মানে আমরা জানলাম আমরা বাবা মা হব, তখন ও খুশিতে জড়ায় ধরে বলছিল যে বাবু আমি আজকে বাবুর যে সংবাদটা তুমি আমাকে দিলা, এই খুশিতে আমি একটা কথা বলি, আর খুশির দিনে একটা কথা বলি, আমি আর মদ খাবো না, বাবু হওয়ার আগ পর্যন্ত আর মদ খাবো না। তো আমি ওর এই কথার ভিতরেও ফাঁক ছিল, বাবু হওয়ার আগ পর্যন্ত মানে বাবু হওয়ার পরে খাবে। আমি ভাবতেছিলাম যে বাবু হওয়ার পরে যদি ও ভেবেও থাকে হয়তো বউ খেতে পারবে না, কারণ আসবে তখন তার চেহারা দেখে হয়তোবা তখন ওর মাথা আর এগুলি থাকবে না। লং টাইম যখন একটা মানুষ একটা অভ্যাস থেকে বিরত থাকে, তখন অভ্যাসটা এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। গত 3 দিন ধরে একদিন বাসায় আসলো সকাল 5টা বা 5:30 এরকম, বললো যে আমি মিটিং এ ছিলাম একটা বড় ভাইয়ের সাথে, একটা নাটকের বিষয়ে। কিন্তু আমার কথা সেটা না, কাজের বিষয়ে মিটিং করতে পারো, তুমি প্যানেলে থাকতে পারো, আমি কাজ আর সংসার ছাড়া আমি এই কয় মাসে কিছু পাই নাই, যেটা সত্যি কথা। কিন্তু তুমি একটা অসুস্থ মানুষ বাসায় রেখে গেছো, তুমি একটা ফোন দিয়ে খবর নেওয়ার চেষ্টা করো না যে আমি সুস্থ আছি কিনা, আমার কোনো প্রবলেম হলো কিনা। আরেকদিন সে বিকাল 5:30টার দিকে বেরোইছে, আসছে দুপুর, পরের দিন দুপুর 2টায়, এর মধ্যে কোনো ফোন দেয় নাই। এমনি আমাদের ভিতরে একটা কোল্ড ওয়ার চলতেছিল, মানে আমরা কি ঝগড়া করি না, কিন্তু অভিমান করে কথা বলি না। আমার কথা যদি আমি অভিমান করলাম, সেটা যদি ও নাই বুঝলো, তাহলে আমি ঝগড়া করলে সেই কথাগুলো কিভাবে বুঝবে ও? অযথা ঝগড়া করলে অনেক বাজে কথা হয়, তখন মনে অনেক দাগ থেকে যায়। এই জন্য আমি ঝগড়া না করে চুপচাপ থাকি। এই জন্য আমি আর ও আমাকে ফোন দেয় নাই, আমিও ফোন দিয়ে জিজ্ঞেস করি যে তুমি কোথায় আসছো, আমি দেখি যে কখন আসে কখন আসে, আমি ঘুমাই গেছি। পরে সকালবেলা যখন দেখি যে 10টা 11টা বাজে, তারপর আমি ওকে ফোন না দিয়ে, যে আমি জানি ফোন দিলে ফোনে মিথ্যা বলবে, বাসায় আসলে ওকে বলবো
তো ড্রাইভারকে ফোন দিলাম, তখন বাজে হচ্ছে 1:30 না একটা, পৌনে 2টা বা পৌনে 1টা এরকম বাজে। তখন বলতেছে আপু আমরা আসতেছি, মাঝখানে ড্রাইভারের ফোন বন্ধ ছিল, বন্ধ করে রাখছে। ড্রাইভার ফোন বন্ধ করে রাখছে, কত বড় শিয়ার ড্রাইভার সে নিছে, ড্রাইভারকে শিখায় রাখছে, ফোন বন্ধ করে রাখছে, আকাশে দুপুর 12টার পরে সে ফোন খুলছে। আমি ট্রাই করছি মানে কোথায় জানার জন্য। পরে সে দুপুরবেলা যখন আসলো, ও ড্রাইভার বলতেছে আপু আমরা রওনা দিছি, আমরা 4 নম্বর সেক্টরে আছি, আসতেছি। পরে বাসায় আসলে আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি সারা রাত্র কোথায় ছিলা এখন পর্যন্ত। কারণ আমি ফোনে ফোনে কথাই বলতে চাই না, কারণ ফোনে হয় সে মিথ্যা বলবে, আমার হয়তো বা আমি এখন রেগে যাব, অনেক বাজে কথা বলবো, বাজে সিচুয়েশন হবে। থাক বাসায় আসুক, বাসায় আসলে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করছি, সে আমাকে বলছে আমি প্যানেলে ছিলাম নাগরিক টিভির ওখানে, ওখানে নাকি ডেডলাইনের নাকি কোন প্যানেল আছে, সিফাত ভাইয়ের সেখানে ছিল, সেখানে সেখানে নাকি নাটক রেডি করছে সারা রাত্র ধরে এই দুপুর পর্যন্ত। তারপরে সেখান থেকে চেক দিছে, তারপর নাকি সে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছে। ও বলছে আমি বিশ্বাস কর, আমি বিশ্বাস করছি, আমি আর একটা কথা বাড়াই নাই যে হ্যাঁ আমি তো এর মধ্যে কোনো খারাপ কিছু দেখি নাই এই কয় মাসে, হয়তো বা সে কাজই করছে। কিন্তু আমার খারাপ লাগছে কোথায়, যে তুমি কাজ করো কিন্তু তুমি আমাকে একটা ফোন দাও নাই। আমি অভিমান থাকতে পারে, আমার রাগ থাকতে পারে, এই যে আমি ওকে বলি যে আমি ইদানিং আমার মুড সুইং হয়, বা আমার অনেক সময় অকারণ আমি অনেক বেশি রেগে যাই, আমি বুঝি যে আমি এই কারণ ছাড়া অনেক বেশি রেগে গেছি। আহ, আমার এটা করা উচিত না, তারপরও আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এটা হয়তো বা প্রেগনেন্সির কারণে হয়। সে আমাকে বলে কি তুমি প্রেগনেন্সির দোহাই দিয়ে তুমি আমাকে পেয়ে বসছো। সেখান থেকেও আমি আস্তে 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 মুড সুইং গুলো নিজের ভিতরে রাখি, এখন আর তাকে আমি রাগ দেখাই না, চুপচাপ থাকি, অভিমান হলে চুপচাপ থাকি। অযথা কারণে কান্না পায়, ছোট ছোট কারণে কান্না পায়, আমি এগুলোর সাথে তো অভ্যস্ত না। আমি তো আর এর আগে 8-10 বার মা হই নাই বাবা, আমি তো প্রথম মা হচ্ছে, আমার অনেক এক্সপিরিয়েন্স আমার হচ্ছে, নতুন নতুন জিনিসের সাথে আমার আমার কানেক্ট করতেছি, আমার সাথে ঘটতেছে। আমি শারীরিক ভাবেও এই ভালো এই খারাপ। আমার বাসায় তো কেউ নাই তুমি ছাড়া, এই ঢাকা শহরে তুমি ছাড়া আমার কেউ আছে, আমার আমি ছাড়া তোমার কেউ আছে? তুমি যদি আমি বাহিরে আমি মেনেই নিলাম তুমি কাজ করছো, কিন্তু কাজ, তাই বলে তুমি ভুলে গেছো যে তোমার একটা অসুস্থ স্ত্রী বাসার মধ্যে। আবার আজকে আমি ফোন দিছি দুপুর 3টার দিকে, সরি রাত 3টার দিকে, যে কই তুমি এই দুইটা দিনও দেরি করে আসলা, আজকে কোথায়? সে আমাকে সে আমার ভিডিও ফোন কল ধরছে, ওয়াশরুমে কি, তুমি ওয়াশরুমে কেন, তুমি কোথায়, বলে কি, আর সে আমাকে স্বীকার করছে যে আমি বারে আসছি, আমি মদ খাইতে আসছি, মদ খাইছি আজকে। তুমি না আমাকে পারমিশন দিছো, আমি তোমাকে কবে পারমিশন দিছি? তুমি আমাকে আমার কাছে পারমিশন চাইছো, আমি চুপ করেছিলাম, আমি চুপ করেছিলাম যে আমি 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 দেখতে চাইছি যে তুমি আসলে এটা আমাকে আমার মন খুশ, আমার মন বোঝার জন্য বলতেছো না, আসলে তুমি খেতে চাও। তারপরও হ্যাঁ, এটা যদি মানতাম যে হ্যাঁ একটা মানুষ যখন কোনো খোর মানে মদ খোর বা কোনো যদি যে খোরই হোক, এটা একবারে তো ছাড়তে পারে না। এটা যদি বাসায় হতো, যে আমি বাসায় নিয়ে আসছি, এটা তো অনেকেই খায় আমি জানি, কিন্তু বাসায় যদি একটু একটু করে খেত যে হ্যাঁ আমি খাইতে চাইছিলাম, এই যে বাসায় খাইলাম। কিন্তু তুমি অ্যাজ এ হাজবেন্ড তুমি বারে গিয়ে মানে অশ্লীল মেয়েরা নাচানাচি করবে, গান গান করবে, তুমি সেগুলো দেখবা, আড্ডা দিবা, সারা রাত্র ধরে ওখানে মদ খাওয়া, আর তোমার অসুস্থ স্ত্রী তুমি বাসায়, তুমি তাকে একটা ফোন দিয়ে খেয়াল করবা না, একটা খোঁজ নিবা না, তুমি কি আশা করো আমার কাছ থেকে? আপনারা অনেকে বলবেন যে আমি পাগল হয়ে গেছি, আমি কেন স্ট্যাটাস দিচ্ছি। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, আমার মাথা, আমার হৃদয় কেন কাজ করতেছে না, আমার ভালো লাগতেছে না, আমি পাগল হয়ে গেছি, আমি এটা নিতেই পারতেছি না যে এটা অন্য একটা অন্য অন্য দিন প্রমিস করলে এটা আমি মানতে পারতাম, কিন্তু যখন আমি মা হব, আমাকে ধরে যখন সে বললো যে আমি এই খুশির দিনে বলতেছি বাবু হওয়ার আগ পর্যন্ত আমি খাবো না, এই কথা সে আমাকে বলছে, আমি বিশ্বাস করছি।
যে খাইলেও হয়তো বাবু হওয়ার পরে খাবে, কিন্তু এখন হাজার বললেও সে খাবে না। অনেকদিন অনেকে তাকে অফার করছে কিন্তু সে কখনো খায় নাই। এই কয় মাসে একদিনও সে মদ জুয়া কিছুই খেলতে আমি দেখি নাই। আমি যে কদিন জিজ্ঞেস করছি সে আমাকে বলছে সে আসলে খায় নাই বা খেলে নাই, সে কাজই করছে, আমি এটাও বিশ্বাস করি। কিন্তু আজকের দিনটা আমি মানতে পারলাম না। আমাদের কালকে যাওয়ার কথা কিশোরগঞ্জ, আমাদের বাবু হওয়ার একটা মানে মানতি ছিল। পাগলা মসজিদ আছে ওদের ওখানে কিশোরগঞ্জ, যে আমাদের যদি একটা সুস্থ বাবু হয়, আল্লাহ যদি আমাদেরকে বাবু দেয়, তাহলে আমি পাগলা মসজিদে ও মানত করছিল যে একটা কালো খাসি নাকি খাওয়াবে, সবাইকে খাওয়াবে আর নিজে থেকে। তো আমরা কালকে যেতাম, শুক্রবারে ওই আয়োজনটা করতাম। তা আমি এটাও মানতে পারতেছি না যে পরশুদিন তুমি একটা ভালো কাজে যাবা, আজকে তুমি কি করে মদ খাও। এখন বাজে রাত 4টা। সবাই আমাকে প্রভোগ করে ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স তো কোনো সলিউশন না। এটা তো প্রেম প্রেম করিনি ভাই, প্রেম তো করি নাই যে হুটহাট ব্রেকআপ করে ফেললাম। এখন আমার কথাটা বলতেই হয়, আমার আমার ও আসছে আমার লাইফে 2 বছর। 2 বছরের আগে কি আমার লাইফ কখনো চড়াই উতরায় আসে নাই? কখনো কোনো প্রবলেম হয় না? আমি তো কখনো স্ট্যাটাস পর্যন্ত দিই নাই, লাইফ তো পরের কথা। সেবার এপ্রিল মাসে না কোন মাসে লাইভ লাইভ করলাম, তখন বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। আমি তো চাই নাই, কেন জানি আমি করছি, আমি জানি না ওই সময়। বাবা আমি ওই সময় প্রেগনেন্ট ছিলাম, আমি জানতাম না। ওই সময় নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না, আমার রাগ, আমার অভিমান, ওর এই আচরণ, এগুলো আমি মানতে পারতাম, মানতে পারতেছিলাম না। আর 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 সত্যি কথা বলতে কি, ওই লাইফটা আমি আমার আসার কারণ একটাই ছিল। বারবার যারা জানেন না তাদেরকে বলে রাখি, ভদ্রলোক তার ফেসবুক স্ট্যাটাসে লিখছিল যে আমাকে আহ, ধরে মারতেছে, আমাকে বাঁচান, আমাকে ধরে মারতেছে, আমাকে আপনারা এসে আমাকে বাঁচান। তো এইটা ছিল, ও লিখতেছিল। ও ছিল হচ্ছে লিভিং রুমে, আমি ছিলাম বেডরুমে দরজা লাগে, কারণ ও সিনকেট গুলো করতেছিল, মদ খাচ্ছিল, দরজা ধাক্কাধাক্কি করতেছিল। তো এইটা যদি ও না লিখতো, তাহলে বোধহয় আমার প্রুফ করার জন্য মানে লাইভে আসা লাগতো না। তারপর ওই যে অনেক আগের একটা মাথা ফাটার ছবি দিয়ে বলছে যে আমাকে মেরে ফেলতেছে, আমাকে আপনারা বাঁচান। তো এগুলো তো আসলে খুব খারাপ জিনিস না? আমি একজনকে মেরে ফেলতেছি, এটা এটা মানুষ, ও আবার স্ট্যাটাস দিচ্ছে। অনেকে বুঝতেছে যে, যারা বিজ্ঞ জ্ঞানী তারা অবশ্যই বুঝতেছে তুই যদি মারি খাস, তাহলে তুই মানে স্ট্যাটাস দেওয়ার সময় পাস কিভাবে। আর যারা বুঝে নাই তারা আমাকে ফোন দিচ্ছে বা ভুল বুঝতেছে, বাজে কমেন্ট করতেছে। এজন্য আমার তখন সেন্স কাজ করে নাই যে আমার মানে এটা রিভিল করা আমার সাংসারিক বিষয়টা রিভিল করা উচিত হচ্ছে কিনা। তো আমি লাইভে গেছি জাস্ট দেখানোর জন্য যে আসলে কিছুই আমি করি নাই, ওর কোথাও কাটে নাই, ওকে কেউ ফাটায় নাই, কেউ মারে নাই। ও অযথা মদ খেয়ে মাতলামো করে স্ট্যাটাস দিছে। এতটুকু বলে আমি লাইভটা শেষ করতে পারতাম। পরে আমি 41 মিনিট বা 47 মিনিট আমি হয়তো বা অনেক কথা বলছি, আমার রাগে ক্ষোভে অনেক কথা বলছি। এইটা আমার ঠিক হয় নাই, এটা হয়তো বা আমার ঠিক হয় নাই। এটার জন্য অনেকে অনেকে ভুল বুঝে, আহ আহ আমার হাজবেন্ডও আমাকে ভুল বুঝছে, কিন্তু আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। ভাবছিলাম এরকম এরকম হয়তো বা কখনোই আর আমার লাইফে আসবে না, কখনো এটা করতে হবে না, সব ঠিক হয়ে গেছে। আমি আদিবাসী মিজান আমার লাইভ দেখতেছে, আমি তাকে বলি, আদি আমি তোমাকে একটা কথা খালি বলছিলাম বিয়ের আগে, যে আমি তোমার কাছে সম্মানজনক শান্তিময় একটা জীবন চাই, তুমি কি দিতে পারবা? আমি তোমার কাছে আর কিচ্ছু চাই নাই। আমার আমার
আমার গর্ভে তোমার সন্তান, আমি নিশ্চয় মিথ্যা বলতেছি না, তুমি খুব ভালো করে জানো। না তুমি আমাকে সম্মান দিছো, না তুমি আমাকে শান্তি দিছো। ভালোবাসছো, এটা ভালোবাসা ঠিক আছে, কিন্তু ভালোবাসার অপোজিটে তোমার যে এই যে আহ, এই এই মানে কি বলবো আর কি, তোমার যে খামখেয়ালিপনা, তোমার যদি খামখেয়ালিপনাই করতে ইচ্ছা করে তাহলে তুমি তাহলে বিয়ে করছিলা কেন? আর একটা মেয়ের জীবন নষ্ট করার কোনো অধিকার তোমার নাই। তুমি তোমার যদি বাহিরে থাকতেই ভালো লাগে, তোমার যদি বন্ধু বান্ধবের সঙ্গই ভালো লাগে, তোমার যদি মেয়েদের বারের নাচ ভালো লাগে, তোমার যদি মদ ভালো লাগে, তাহলে তুমি বিয়ে করছো কেন বাবা? তোমার জন্য তো সংসার না। তুমি 2 দিন 7 দিন ভালো থাকো, তার 3 দিনই তোমার বিগার ওঠে। তুমি বলো যে তুমি মানে বলতে পছন্দ করো আমি পাগল, ক্রিয়েটিভ মানুষ পাগল। ক্রিয়েটিভ মানুষ পাগল কিন্তু কখনো ক্ষতিকারক না, কারোর জন্য ক্ষতিকারক না। তুমি তো ক্ষতিকারক। তুমি ক্রিয়েটিভিটি করে দেখাইতা, তুমি ক্রিয়েটিভ ছিলা, তুমি মানে নাটক বানাইতা, তুমি মদ খাইতা, জুয়া খেলতা, তোমার কেউ কিচ্ছু বলতো না। তুমি আরেকটা মেয়ের লাইফে তুমি জয়েন করলা কেন? তাহলে আরেকটা মেয়ের লাইফ তুমি নষ্ট করলা কেন? আমার যা খুশি তাই হতো, আমি ভালো ছিলাম খারাপ ছিলাম, আমার সংসার হইতো কি হইতো না, বিয়ে করলা কেন ভাই? আমাকে অনেকে বলবে যে এরকম পরিস্থিতি জেনেও আপনি বাবু নিলেন কেন? বাবু আসলে আমি চাচ্ছিলাম যে বাবু নিব, কিন্তু এখন নিব বা এখন হবে এটা চাইনি। আল্লাহ প্রদত্ত ভাবেই আল্লাহ আমাকে বাবু দিছে, এটা হয়ে গেছে। আর এটা আর আমি মানে যেহেতু একটা জীবন আমার আমার ভিতরে আসছে, এটা আর আমি নষ্ট করতে চাই নাই। আমি শুক্রিয়া করছি যে হ্যাঁ হয়তোবা এই বাবুর উসিলায় আমার সংসারটা ভালো হইতে পারে, বাবুর উসিলায় হয়তোবা ও ভালো হয়ে যেতে পারে। আমি হয়তোবা যেটা চাইছিলাম, একটা সুখী হ্যাপি লাইফ, হ্যাপি সংসার, কাজ করবো, খাবো দাবো, দুজনে আমরা একই প্রফেশনে আছি। আমাদের মতো হ্যাপি কাপল আর কেউ থাকবে না যদি তুমি এই এই সাইড গুলো বন্ধ করে দাও। আমার চাহিদা কোনোদিন বেশি বেশি ছিল না যে আমাকে খুব ভালো খাইতে হবে, খুব ভালো করতে হবে, অনেক বেশি টাকা ইনকাম করতে হবে, কখনোই ছিল না। তুমি কখনো এটা বলতে পারবা না। তোমার চাহিদা বেশি। তোমার তুমি তুমি ওই যে তোমার হতেছে মানে মদখোর জুয়াখোর তো ছিলে, তুমি টাকা খোরো। তোমার টাকা না থাকলে তোমার মানে আসে না যে এতটুকু আমি সন্তুষ্ট, বাট তুমি সন্তুষ্ট, তোমার আরো চাই আরো চাই আরো চাই। তুমি আগে আগে জুয়া খেলে টাকা ইনকাম করতা, এখন তো জুয়া খেলো, খেলো মানে খেলো না সেটা তুমি আমাকে বলছো, আমি বিশ্বাস করছি, কিন্তু এখন তো জুয়া খেলো না, কিন্তু তোমার ওই যে কিভাবে আরো বেশি কাজ করতে হবে, কিভাবে আরো টাকা ইনকাম করতে, এটা ভালো। এটা মানে গুড ওয়েতে ভালো। যে তুমি যদি ভালোভাবে মানে কি বলে যে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতেছো, টাকা ইনকাম করছো, এটা ভালো। কিন্তু এটাই বলে এই না তুমি তোমার পরিবার ভুলে যাবা। তুমি তোমার মানে যাদের জন্য তুমি টাকা ইনকাম করতেছো, যার জন্য করতেছো, সেই যদি না থাকে, সেই যদি অসুস্থ হয়, সেই যদি আল্লাহ না করুক বাসার মধ্যে কিছু হয়ে যায়, তুমি এই টাকাতে কি করবা? কব্বরে নিয়ে যাবা তুমি এই টাকা? আমাকে অনেকে বলবে যে আপনার পারিবারিক সমস্যা ফ্যামিলি নিয়ে সমাধান করেন না কেন? তাদের উদ্দেশ্য বলতেছি, ফ্যামিলি নিয়ে যে আমি সমাধান করব, ওর ফ্যামিলি এগুলো, ওর ফ্যামিলির ফোন ধরে না। এটা আমি আগেও আগেও হইতেছে লাইভে বলছি যে ওর ফ্যামিলির ফোন ধরে না, ফ্যামিলি কোনো কারো কথা শোনে না। আর আমার বাপ মা তো মেয়ের বাপ মা, একটা মধ্যবিত্ত পরিবার, এখন তো সে তো বিয়ে দিয়ে ছুটে গেছে। সে মানে জামাই যদি কথা না শোনে, তাহলে খুব বেশি পারবে যে মেয়েকে নিয়ে যেতে, যে ঠিক আছে তুমি যদি সংসার করতে না পারো তাহলে আহ আহ, তোমার তোমার এখানে সংসার করার দরকার, তুমি ডিভোর্স দিয়ে চলে আসো, এটাই তো পারবে।
ফ্যামিলি নিয়ে বসলাম, শুনলো, হইলো, কিন্তু 3 দিন পর আবার হইলো। এতে লাভ কি হবে? লাভ কি হয়েছে? কারণ ও যদি ওর 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 গার্ডিয়ান কেউ ভয় পাইতো, সম্মান সম্মান করতো, তাহলে তো ও এরকম করতে পারতো না। এটা এরকম কখনোই করতে পারতো না। আবার সে আমাকে মেসেঞ্জারে লিখতেছে আমি মিথ্যুক, আমি আমি তুমি মিথ্যুক, তুমি আমাকে পারমিশন দিছিলা, তুমি আজকে আবার স্ট্যাটাস দিছো, তুমি ইয়া করতেছো, আমি তোমার সাথে সংসার করব না, তুমি কি কালকে জনসম্মুখে তোমাকে আমি ডিভোর্স দিব। দাও ভাই, আমি এটা ভয় পাই না। তুমি কাকে ভয় দেখাচ্ছ? এটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল। যখন আমি যখন ওই ওই সময় যখন বড় রকমের ঝগড়া হলো, লাইভ টাইপ করলাম যখন, তখনই তো আমাদের ডিভোর্সের কথা। তখন তাইলে আমার ডিরেক্টরকে ধইরা, আমার পরিবারকে বইলা, আমাকে বইলা, কেন আবার সব সব ঠিকঠাক করলা? হ্যাঁ, তখন কেন আমাকে বুঝাইলা যে আমি আর কখনো এটা করবো না? আমাকে কেন তুমি বিশ্বাস দেওয়াইলা যে আমি আর কখনো এরকম করবো না, আর কখনো ভুল হবে না? তোমার যা ভুল বোঝাবুঝি ছিল সেগুলো আমি ক্লিয়ার করে দিলাম। এগুলো কেন বলছিলা? আমি তো তোমার সেই কথার উপর ডিপেন্ড করে আবার নতুন করে শুরু করছিলাম। এই যে আজান দিচ্ছে, আমি একটা কথা বলি আদি, তুমি অবশ্যই আমার লাইভ দেখতেছো বা পরে দেখবা। আমি বিয়ের আগে কে কেমন ছিল এটা নিয়ে আমার হেডেক না, তুমি কেমন ছিলে, আমি কেমন ছিলাম, আমরা কেউ ধোয়া তুলসী পাতা না। কিন্তু আমি সত্যি সত্যি মন দিয়ে সংসারটা করতে চাইছিলাম, সত্যি সত্যি মন দিয়ে কথা কারণ আমাদের বয়স, যেমন আমার বয়স এখন 35, তোমার বয়স অবশ্যই আমার থেকে 3 বছরের বেশি, তোমার বড় হলে তোমার 6, 7, 8, 38। তো আমাদের কারোরই এখন এই ফাজলাম করার বয়স না। তুমি বলো আমি চাপ নিতে পারি না, তোমার চাপটাও শিখতে হবে ভাই। তুমি এখন ছোট বাচ্চা না, বাচ্চার বাবা হতে যাচ্ছ, তোমার চাপটাও শিখতে হবে। তুমি চাপ নিতে পারো না কেন? তোমার আর আর কোনো পুরুষ নাই পৃথিবীতে যে তারা সংসার চালাচ্ছে, আবার বউকেও দেখাশোনা করতেছে, আবার বাচ্চা মেনটেন করতেছে? তুমি একটুখানি মাথায় চাপ আছে, তুমি পাগল হয়ে যাও। তুমি তুমি তোমার খাওয়া দাওয়া বন্ধ, তোমার গোসল বন্ধ, তোমার আমার সঙ্গে কথা বলা বন্ধ, তুমি ঠিক মতো তোমার লাইফ লিড করতে পারো না। তোমাকে এগুলো মেনটেন করতে হবে। পৃথিবীতে তুমি একটা পুরুষ না, একটা স্বামী না, মানে একজন বাবা না যে টাকা ইনকাম করার সাথে সাথে সে সংসার ভালো করে সামলাচ্ছে, তার বউকে টেক কেয়ার করতেছে, সে পুরা পরিবারকে ভালোভাবে দেখতেছে। তুমি যদি বাহিরে কাজ করতে চাও, বাহিরের টেনশন, নাটকের টেনশন, নাটক মানে কি বলে, প্রডিউসারের টেনশন, তোমার নাটক অনিয়ার দেওয়ার টেনশন, তোমার গল্প হবার টেনশন, মানে এগুলা টেনশন তুমি নিতে পারো না। নিলে তুমি হ্যাং হয়ে যাও, তখন আমি তোমার লাইফ থেকে, সংসার তোমার লাইফ থেকে মাইনাস হয়ে যায়। তখন তোমার যে একটা বউ আছে, তোমার যে একটা অসুস্থ মানুষ আছে, তোমার এটা তুমি ভুলে যাও। তুমি একটা স্বার্থপর পুরুষ। আমি তোমাকে বলছিলাম যে আমি বাসায় অলস হয়ে পড়ে থাকবো না, যতদিন না পর্যন্ত আমার বেবি বাম দেখা যাচ্ছে, ততদিন পর্যন্ত আমি শুটিং করি, করি টুকটুক করে করি। তুমি শুটিং এ গেলে ডিরেক্টর হয়ে যাও, তখন তুমি আর স্বামী থাকো না।
আচরণগুলো আমি এখন আমি কোনোদিন ভুলবো না আদি, কখনো ভুলবো না। সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা মানে দুপুরের, দুপুরে যে আমি খাই নাই তুমি এটা ভুলে যাও, এটা আমি আজীবন মনে রাখবো যে আমি যখন সুস্থ ছিলাম, যখন আমি সিঙ্গেল ছিলাম, তখন মানে মা হওয়ার আগের ঘটনা বলতেছি, তখন আমি রাত 8টার দিকে, সন্ধ্যার দিকে, মাগরিবের নামাজের পরে আমরা লাঞ্চ করছি, এরকমও দিন গেছে। কোনোদিন খাবার নিয়ে আমার কোনো কথা ছিল না, আমরা সবাই মিলেই করছি। কিন্তু তোমার এটা টেক কেয়ার করা উচিত ছিল যে ওর এখন বারবার খিদা লাগে, ওর খারাপ লাগে, ওর একটু খাইলে একটু মানে বসতে ইচ্ছা করে বা একটু শুইতে ইচ্ছা করে। এটা এটা আমি স্বামী দেখবো নাকি আর আর কেউ দেখবে? এটা চাইলে তুমি রাগ করতো আমার উপরে, তুমি বলতো আমার আমার লস হয়ে যাচ্ছে, আমি 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 এই লড়ে আমি লাভ করতে পারলাম না, আমার টাকা উদ্ধার হলো না, আমার এতটুকু টাকা লস হয়ে গেল। তারপর আমি বলছিলাম ঠিক আছে, তাহলে আমাকে নিয়ে কাজ করতে হবে না, আহ, আমাকে নিয়ে কাজ করতে হবে না, আমি তো আমাকে নিয়ে কাজ করলে তোমার তো প্রোডাকশনের লস হয়ে যাচ্ছে, তাহলে তুমি অন্য আর্টিস্ট নিয়ে কাজ করো, আমি আমি লাগলে পরে যখন সুস্থ হব তখন বাবু হওয়ার পরে আবার ইয়েতে কাজ করব। তবে বাসায় বসে থাকলে তো আমি একটা কাজের মানুষ যদি হুট করে বাসায় বসে থাকে, শুয়ে বসে থাকে, তখন সে তো ডিপ্রেশনে পড়ে যাবে। তা আমি আমি তুমি যখন শুটিং করবে, আমি তোমার শুটিং এ ওখানে গিয়ে হয়তো বা ঘুরবো, বেড়াবো, দেখবো, বসে থাকবো। তুমি শুটিং করলা, অন্য আর্টিস্টের শুটিং করলাম, ব্যাপার না। সে আমাকে বলে যে তুমি অযথাই শুটিং এ গিয়ে ঝগড়া করবা, অন্য আর্টিস্টকে নিয়ে সন্দেহ করবা, বাজে কথা বল, তার তার থেকে তুমি তুমি শুটিং করো। আমি আজাইরা কেন ঝগড়া করবো? আমি কি পাগল? তুমি যদি ঝগড়া করার কোনো কাজ না করো, তাহলে আমি আমি আজাইরা তুমি আমি তো মানে কোনো আর্টিস্ট নিয়ে অযথা ঝগড়া আমি কেন করবো? আমার তো চাওয়া খুব বেশি ছিল না আদি। তুমি, আমি যদি দেখতাম যে হ্যাঁ তুমি আসলেই কাজ করতেছো, তুমি যদি সারা রাত্রে নাও আসো, এখানে আমার দুঃখ পাওয়ার কোনো কিচ্ছু নাই। যে হ্যাঁ আমার স্বামী কাজ করতেছে সংসারের জন্য, সে মানে চেষ্টা করতেছে, সে মানে ইয়ে করতেছে, এখানে আমি 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 অ্যাপ্রিসিয়েট করি তোমাকে। আমি তোমাকে ফোন দিয়ে ডিস্টার্বও করি না, একটা বারও ফোন দেই না। কিন্তু তোমার তো একটা ফোন দাও, ফোন দিয়ে আগের কথা বাদ, এখন তো তোমার কিছুক্ষণ পর পর ফোন দিয়ে খবর নেওয়া উচিত যে আমি ঠিক আছে কিনা। এইটা করলে তো সান্ত্বনা পাইতাম যে হ্যাঁ ও কাজে থাকলে কি হয়েছে, যে ও আমার ও যেখানেই থাক আমার খবর তো নিছে। আমি সেদিন ওকে হাসতে হাসতে বলতেছিলাম যে আমার এই সময়ে একটু হাসি খুশি থাকা দরকার, একটু টেনশন ফ্রি থাকা দরকার, আর এখন আমাদের টেনশনই ফুরোচ্ছে না, একটা না একটা বিপদ, একটা না একটা একটা প্রবলেম লেগেই আছে। যখন অভিমান করে কিছু বলি যে দেখো আমার তো অনেক কিছু মনে থাকে না,
আমাকে একটু সময় মতো আমাকে একটু খাওয়ায়, ওষুধ খাওয়ায়। তখন হয়তোবা 1 2 দিন 3 দিন 4 দিন ঠিকঠাক মতো খাওয়ায়, মানে ইয়ে করে, আমাকে প্রেশার ক্রিয়েট করে, এই ওষুধ খাও, এই এখন খাবার খাও। বাকি দিনগুলো মানে যেটা আমি আমি মানে চাই, বা প্রত্যেকটা ওয়াইফ চাই যে তার স্বামী এখানে টেক কেয়ার করার কে আছে আমার? এতটুকু আমি টেক কেয়ার ডিজার্ভ করি নাকি? এতটুকু আমি চাইতেই পারি তোমার কাছে যে হ্যাঁ আমার খেতে ইচ্ছা করতেছে না, বা আমার উঠতে ইচ্ছা করতেছে, তুমি একটু এসে আমাকে খাওয়াই দিবা বা বলবা তখন একটু খাও। তুমি তো এগুলো কখনোই আমার জন্য করো না। আগের কথা, আগে আগে তো কখনোই করতে চাইতা না বা করো নাই। অভিমান করলে একটু নাটক করে একটু করতা, সেটা আলাদা বিষয়, কিন্তু কখনোই আমি দেখি নাই তোমার আমার জন্য সিম্পিথি তোমার ভিতরে আছে। এখন তো ওই যে যখন একটু খোঁটা দেই, একটু অভিমান করে বলি, তখন তুমি করো, তাছাড়া তুমি কখনোই করো নাই। এগুলো আমি আমার ভিতরে না, আসলে কি বলবো, আমার ভিতরে এমন ভাবে জমে আছে, তোমাকে অনেকবার বলছি, বাট তুমি কখনো ঠিক হও না। তুমি ওই যে 1 দিন 2 দিন ঠিক থাকো, পরে আবার যেন কি হয়ে যাও। বলো যে আমি আমি অনেক চাপে আছি, আমার অনেক কিছু মাথায় থাকে না, আমাকে বলো কি করতে হবে। আমার বলতে হবে, তোমার চোখ নাই, তোমার চোখ নাই, তোমার জ্ঞান নাই, তোমার কমন সেন্স নাই যে আমার কি করতে হবে অ্যাজ এ হাজবেন্ড, আমার কি করা উচিত। অনেক অনেক অভিমান তোমার উপর আমার। তারপর আমি কিছু বলি না কেন? যে লোকটা তো পাগল, ও তো অন্য টাইপের। আমার, হ্যাঁ, মানুষ বলে এক্সপেকটেশন রেখো না, হ্যাপি থাকবা। এগুলো এক্সপেকটেশন না, এগুলো আমার রাইটস, এগুলো আমি পেতেই পারি। একটা বউ হিসেবে এটা আমার অধিকার যে আমার সামনে আমার জন্য এতটুকু করবে, এতটুকু আমি চাইতেই পারি। আমি অন্য পুরুষদের দেখছি, আমার বাবাকেও দেখছি, আরো অনেককেই দেখছি যে যখন সে যেমনই হোক, বউ যখন প্রেগনেন্ট হয় তাকে মাথায় করে রাখে। আমার আমার এই সময় আমার জানি না, আমার মাথার ভিতর অনেক বাজে বাজে চিন্তা আসে। কেন হয় কখন আমি জানি না, এর আগে কখনোই আমার লাইফে এগুলো আসে নাই। অনেক বাজে বাজে চিন্তা আসে যে আমি 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 নিজেকে শেষ করে দিব। আমার আমার ভিতরে তার একটা জ্ঞান আছে, আমি এই লোকটাকে সহ্য করতে পারতেছি না, এই লোকটা এরকম কেন করতেছে আমার সাথে। টেনশন কোন ফ্যামিলিতে নাই, প্রবলেম কোন ফ্যামিলিতে নাই। কোন একটা লোক আমার পাশে নেই যে আমাকে আমাকে মেন্টাল সাপোর্ট দিবে। আমার মন খারাপ আমাকেই ঠিক করতে হয়, আমার মুড সুইং আমাকেই ঠিক করতে হয়। রাত বাজে 4:45, এখনো সে বাসায় আসে নাই। আর এখন সে মদ খাওয়া, সে মদ খোর, তার সাথে আমি কি কথা বলবো? তার সাথে আমি কোনো কোনো কথা তোর ব্যালেন্স থাকবে না তার। সে তো অলরেডি মেসেঞ্জার আমাকে লিখছে, আমার সব আমার দোষ, আমি মেনে নিছি আমার দোষ। আমার ওকে ওকে সুযোগ দিয়ে, ওকে মেনে নিয়ে, ওকে বিশ্বাস করে আবার সংসার শুরু করাটা আমার দোষ হয়েছে। এটা অবশ্যই আমার দোষ। ওর কাছ থেকে, ওর মতো ছেলের কাছ থেকে
এত এত কিছু এক্সপেক্ট করাটা আমার দোষ হইছে।